স্যার আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন কলিং মিডিয়ার পক্ষ থেকে। যে বিষয়ে প্রথমেই আসবো স্যার, প্রথমেই প্রশ্ন করব সেটা হলো যে কলকাতা হাইকোর্টে এক বেনজির ঘটনা ঘটছে, যে দুই বিচারপতির মধ্যে মেডিকেল নিয়ে সংঘাত, মেডিকেলে ভর্তি নিয়ে সংঘাত, এবং এই সংঘাত পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই কথাই বলেছেন যে এতে এ বিষয়ে আমি যদি বেশি কথা বলি তাহলে সেক্ষেত্রে হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হবে, এবং যে ঘটনা ঘটছে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গল বেঞ্চের মধ্যে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটছে তা মোটেই কাম্য নয়। কি বলবেন এই বিষয়ে? না, বিষয়টা তো দুই বিচারপতির বিরোধ নয়। বিষয়টা হচ্ছে বিচার প্রক্রিয়া নিয়ে দুই বিচারপতির মধ্যে ভিন্ন মত। সেই ভিন্ন মত হতেই পারে। সেই ভিন্ন মতের ফলে ব্যাপারটা দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট, তারা সর্বোচ্চ আদালত সেই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টেই বিষয়টা বিচারাধীন আছে। যেটা প্রশ্ন উঠেছে যে আদেশে একজন বিচারপতি অন্য একজন বিচারপতি সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যটা না করলেই ভালো হতো, এবং সেজন্যই বলেছেন যে বিষয়টা ব্যাপারটা কলকাতা হাইকোর্ট তারাই ঠিক করবেন। এ নিয়ে খুব বেশি আলোচনার কোনো সুযোগ নেই। স্যার, মেডিকেলে ভর্তি সংক্রান্ত যে মামলা কলকাতা হাইকোর্টের অধীনে ছিল সেটা কিন্তু আপাতত সরিয়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, এবং শীর্ষ আদালত জানিয়েছে যে তারাই এই মামলাগুলো শুনবে, এবং আগামী 3 সপ্তাহ পরে আবার যে মেডিকেল মামলা শুনানি হবে সেটা সুপ্রিম কোর্টেই হবে। এখন বিষয়টা হলো যে কলকাতা হাইকোর্টের হাত থেকে সরিয়ে সুপ্রিম কোর্ট যখন এই জিনিসটা করছে তখন তো নিশ্চয়ই সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কলকাতা হাইকোর্ট তার না না জন্য? না না, সমস্যা নয়। সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে, তারা যে কোনো রাজ্য থেকে যে কোনো মামলা নির্দিষ্ট জরুরি ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক শুনানির জন্য নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে দুটো কোর্টের যে আদেশ, পারস্পরিক আদেশ, সেই আদেশটা নিয়ে একটা বিতর্ক উঠেছিল। সেই জন্য সুপ্রিম কোর্ট মনে করেছেন যেহেতু বিতর্ক আছে অতএব মামলাটা সুপ্রিম কোর্টই শুনবেন। এবং এই যে দুর্নীতি হয়েছে মেডিকেল অ্যাডমিশনের জন্য, যে দুর্নীতি হয়েছে, এটা তো প্রাথমিকভাবে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছেন। বিতর্কটা হয়েছিল যে একজন বিচারপতি চেয়েছেন যে এর ব্যাপারে সিবিআই তদন্ত হোক, আর একজন বিচারপতি তিনি তদন্তের আদেশটাকে স্থগিতাদেশ দিয়েছেন। এইখানে বিরোধ। এখন সুপ্রিম কোর্ট বিচার করবেন। সুপ্রিম কোর্ট তো রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছেন যে তোমরা কি ব্যবস্থা নিয়েছো এইরকম দুর্নীতি যখন হয়েছে। সবটাই এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। স্যার, আপনার এত বছরের প্র্যাকটিসে এরকম ঘটনা কি এর আগে কখনো দেখেছেন যে দুই বিচারপতির মধ্যে সংঘাত হচ্ছে? আবারও বলি, এটা দুই বিচারপতির সংঘাত নয়। সংঘাতটা হচ্ছে বিচার করবার পদ্ধতি নিয়ে। সংঘাতটা হয়েছে যে যিনি একজন বিচারপতি তিনি দুজন বিচারপতি ডিভিশন বেঞ্চের আদেশটাকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটা কতটা সঙ্গত, সেই ব্যাখ্যাটা আদৌ যুক্তিগ্রাহ্য কিনা এইটাই, এবং সেই জন্যই সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন যে ব্যাখ্যা দিয়েছেন একজন বিচারপতি সেই ব্যাখ্যাটা কতটা যুক্তিসঙ্গত সেটা হয়তো সুপ্রিম কোর্ট পরে বিচার করবেন। স্যার, একটা সাধারণ বিষয় যেটা যে মেডিকেলে যে ভর্তি সংক্রান্ত যে মামলা নিয়ে আজকে এতদূর জলঘোলা হলো, সেই বিষয়টাই তো খুব ভয়ঙ্কর যে আজকে মেডিকেলে যারা ভর্তি হচ্ছেন তারা যদি সেই যোগ্য না হন, পরবর্তীকালে তো সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে। সেটাই তো মুশকিল। পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই ব্যাপক দুর্নীতি ইতিমধ্যে আমরা দেখেছি স্কুল শিক্ষক নিয়োগের, স্কুল কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি, প্রচুর টাকার লেনদেন। সে কথা মাথায় রেখেই বিচারপতি বলেছিলেন যে সিবিআই তদন্ত হোক। এখন যাই হোক, সুপ্রিম কোর্ট বিচার করবেন। এখন যদি এই মেডিকেল ভর্তিতেও এরকম দুর্নীতি হয়, দুর্নীতি হয়েছেও প্রাথমিকভাবে রাজ্য সরকারই স্বীকার করেছেন, দুর্নীতির মাথাকে খুঁজে বার করতে হবে। তো এই দুর্নীতিগুলো তো হঠাৎ হঠাৎ ঘটে যায়নি, এটা খুব পরিকল্পিত দুর্নীতি। এই দুর্নীতি রাজ্য সরকারের ভেতর থেকে কারা করছেন, কিভাবে করছেন, কাদের মদতে করছেন, কার অনুপ্রেরণায় দুর্নীতি হচ্ছে, তদন্ত করে সেটাই বের করা দরকার। আমার মনে হয় যে রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থা তারা অত দূর যেতে পারবেন না, কেন তাদের সীমাবদ্ধতা আছে। সেজন্য এই কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা একজন বিচারপতি ভেবেছেন, আর ডিভিশন বেঞ্চ সেটা মনে করেননি। এটা স্বাভাবিক প্রক্রিয়া। স্যার, নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন রাজ্য সরকারের যে অ্যাডভোকেট তিনি কপিল সিব্বল, তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদযাত্রায় হেঁটেছেন। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, প্রথমত কপিল সিবাল না জেনে বলেছেন, অসত্য কথা বলেছেন। আর দুই কথা হচ্ছে বিচারপতি তিনি কি সামাজিক জীব নন? তিনি তো হতেই পারে, আমাদের সমস্ত বিচারপতিরাই তো বিভিন্ন অনুষ্ঠানে যান।
এমন অনুষ্ঠানে তো কপিল সিবাল এবং চিফ জাস্টিসও গিয়েছেন, আমরা দেখেছি। সুতরাং এই কথাগুলো বলা খানিকটা হচ্ছে যে ওই বাজারে সস্তা হাততালি পাওয়ার জন্য, আর কিছুই না। বিচারপতি বিচার করতে হবে, তিনি যে বিষয়ে বিচার করছেন সেই বিষয় নিয়ে তার অন্য বিচারালয়ের বাইরে কোথাও তিনি কোনো রকম কাজ করছেন কিনা, আলোচনা করছেন কিনা, বক্তব্য রাখছেন কিনা, সেটা হচ্ছে বিচার্য। একজন বিচারপতি সামাজিক জীব হিসেবে যদি তিনি প্রতিবন্ধী দিবসে কোনো সভায় হাজির হন, তার মধ্যে তো কোনো অন্যায় নেই। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী অভিষেক মনু সিংভি, তিনি বলছেন যে অতীতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে শীর্ষ আদালত একটা মামলা সরিয়ে নিয়ে গিয়েছিল, তার সত্ত্বেও তিনি অবাঞ্ছিত মন্তব্য করেই চলেছেন। কি বলবেন এই বিষয়ে? তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্য সরকারের একটা প্রবণতাই আছে, তারা যখন দুর্নীতি করেন এবং দুর্নীতির বিরুদ্ধে বিচার চলাকালীন যদি কোনো মন্তব্য হয়, তারা সবসময় সেই মন্তব্যের বিরোধিতা করেন। একই ধরনের সওয়াল তারা করেছিলেন যখন সুপ্রিম কোর্টের বুকে সারদার মামলা হচ্ছিল। তখনও তারা দাবি করেছিলেন সারদা মামলার যেন রিপোর্টিং না হয়, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। এখানেও তাদের বক্তব্য, এই সমস্ত মামলা যখন হয় তখন যেন সাংবাদিকরা রিপোর্ট না করেন। সাংবাদিকদের পেশা, তাদের পেশার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হস্তক্ষেপ করার অধিকার তো আদালতে নেই। ওরা দুর্নীতি করবেন, ওদের দুর্নীতির যেন পর্দাফাশ না হয়ে যায়, মানুষ না জানতে পারেন, সেজন্য ওরা এই ধরনের চেষ্টা করেন সকলের কণ্ঠকে যদি রুদ্ধ করা যায়। এটা ওদের একটা কৌশল, যে কৌশলটা খুব কার্যকরী কৌশল নয়। স্যার, কিছুক্ষণ আগে আপনি বললেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা প্রকাশ্যে বলেছেন সেটা সেভাবে হয়তো নাও বলতে পারতেন, কিন্তু অভিযোগটা তো অত্যন্ত গুরুতর যে সৌমেন সেনের বিরুদ্ধে তিনি যখন প্রকাশ্যে এই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে একাধিকবার তার দেওয়া নির্দেশ খারিজ হয়ে গিয়েছে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে, এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাও তার মধ্যে রয়েছে। বিচারপতি সেনের বিরুদ্ধে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একজনকে বাঁচানোর অভিযোগ তিনি করেছেন, এবং বলছেন যে কিসের জন্য জাস্টিস সৌমেন সেন এরকম তৎপরতা দেখাচ্ছেন সেটাও একবার ভেবে দেখা দরকার। কি বলবেন? সেটাই তো, সেই বিষয়টা তো, এটা তো একজন বিচারপতি আরেকজন বিচারপতির বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন, সেই বিষয়টা আদালতের অভ্যন্তরে বিচারকদের মধ্যে যে দ্বন্দ্ব মেটাবার বা বিচারকদের মধ্যে মতপার্থক্য থাকলে পরে, বিচার করার মতো পার্থক্য নয়, তার বাইরে কিছু থাকলে পরে সেটা অভ্যন্তরীণ তদন্ত হবে। এটা নিয়ে বাইরে আলোচনা করার কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি কেন সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করবে না, এমন প্রশ্ন কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তুলেছিলেন। ইমপিচমেন্টের জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করতে পারে যে কেউ, কিন্তু এটা ইমপিচমেন্ট কখনো আদালত করতে পারে না। কিন্তু মানে তিনি যেটা করেছিলেন, মানে সৌমেন সেন যেটা করেছিলেন, তিনি বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন হাইকোর্টে, এবং সেখানে ডেকে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাই তাকে বিরক্ত করা যাবে না, বিচারপতি সিনহার বেঞ্চের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে, এবং এরকম নির্দেশ একজন বিচারপতি দিতে পারেন। এই যে যেটা একজন বিচারপতি তার আদেশে এই কথাগুলো লিখেছেন, সেই বিষয়টাই আদালতের অন্তর্তদন্তের ব্যাপার। এটা প্রকাশ্য জনসাধারণের মধ্যে আলোচনার বিষয় নয়। সেই জন্যই দেখবেন চিফ জাস্টিসও বলেছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে এটা নিয়ে বাইরে আলোচনা করার কিছু না, এটা কলকাতা হাইকোর্টই ঠিক করবে। স্যার, কিন্তু মানে এই বিষয়টা আপনি বলছেন আদালতের তদন্তের ব্যাপার, সেখানে বাইরের কেউ কথা বলতে পারবে না, কিন্তু যখন এই অভিযোগটা উঠেছে তখন তো সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারাতে বাধ্য। কি বলবেন? অত সহজে মানুষের আস্থা হারায় না। মানুষের আস্থা তৈরি হয়েছে আদালতের ন্যায় বিচারের প্রবণতা থেকে। আদালত বিভিন্ন সময়ে যে ন্যায় বিচারের সিদ্ধান্ত নিয়েছেন তার উপরেই মানুষের আস্থা তৈরি হয়েছে। মানুষের আস্থা তৈরি হয়েছে যখন দেখেছেন যে আদালত তারা সঠিকভাবে হস্তক্ষেপ করে এই দুর্নীতি উন্মোচনের জন্য আদেশ দিচ্ছেন এবং তদন্ত হচ্ছে। সুতরাং অত সহজে মানুষের আস্থা চলে যাবে এ ভাবাটা ঠিক না। স্যার, এই ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিকেলে অ্যাডমিশন হয়েছে, এই মর্মে যে তদন্তকারী তদন্ত করেছিলেন, মানে মামলাকারী যে তদন্ত করেছিলেন, সেটা একটা তো ভয়ঙ্কর অভিযোগ ছিল, এবং এই নিয়েই কিন্তু এই সংঘাতের শুরু হয়। এবার এই যে সংঘাত হলো, এটা সমাজে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার? দেখুন, সমাজ সবসময় চাইবে যে যারা বিভিন্ন সংস্থার দায়িত্বে আছেন তারা সংবিধানকে কার্যকরী করবেন, সংবিধান সম্মত কাজ করবেন। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, তাদেরও দায়িত্ব সংবিধান সম্মত কাজ করা। এই শংসাপত্র নিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে তদন্ত হওয়া উচিত। হাইকোর্ট তদন্তের কথাই বলেছেন। এই তদন্ত হলে পরেই আসল জায়গাটা খুঁজে পাওয়া যাবে যে কারা এই দুর্নীতির মূল চক্রী। মূল চক্রী তো রাজ্য সরকারের ভেতরেই,
সেই জন্যই রাজ্য সরকারি সংস্থা তদন্ত করলে ফললাভ হবে না, এটাই সকলের ধারণা, আমারও ধারণা। এবং বিচারপতিও সে কথা মনে করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এখন যেহেতু গোটা ব্যাপারটাই সুপ্রিম কোর্টের কাছে গেছে, সুপ্রিম কোর্ট বিচার করবেন। সুপ্রিম কোর্ট তো সর্বোচ্চ আদালত সংবিধানকে রক্ষার জন্যে। দেখা যাক সুপ্রিম কোর্ট কীভাবে সংবিধানকে রক্ষার চেষ্টা করেন। স্যার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের বিরুদ্ধে সবসময় কিন্তু বিরোধী দলগুলো তাদেরকে চোর বা এই জাতীয় কথা বলে আসছে, এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে বলছেন যে রাস্তা দিয়ে যাচ্ছি বলছে চোর চোর, এত বড় সাহস, ওরা তো ডাকাত, ডাকাতেরও মানে ডাকাতের চেয়ে বড় ডাকাত ওরা। কি বলবেন এই বিষয়ে? কতটা দুর্ভাগ্য হতে পারে কোনো রাজ্যের, যে সেই রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন যে তাকে দেখলে লোকে চোর চোর বলছেন। এখন তিনি ওই পাড়ার কলতলার ঝগড়ার মধ্যে যে আমি চোর হলে ওরা ডাকাত, এই কথা দিয়ে তো মানুষের মধ্যে আস্থা ফেরানো যাবে না। সুতরাং এগুলো হচ্ছে নিছক কিছু কথা বলতে হবে, সেই জন্য অপ্রয়োজনীয় কথা বলা। কিন্তু যেটা বিচার করতে হবে যে একজন মুখ্যমন্ত্রীকে দেখে যদি সাধারণ মানুষ চোর চোর বলে চিৎকার করেন, তবে কি সেই মুখ্যমন্ত্রীর নৈতিক অধিকার থাকে পদ আঁকড়ে বসে থাকার? এটাই সবচেয়ে বড় বিচার্য বিষয়। স্যার দুর্নীতি প্রসঙ্গে বিরোধীদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1 পয়সার চাও তো কারো কাছ থেকে আমি খাই না। কি বলবেন এই বিষয়ে? ডাকাতরা ডাকাতি করে যখন চায়ের দোকানে চা খেতে যায় তখন তারা পয়সা দিয়েই চা খায়। তখন তারা চায়ের দোকানকে বলবে না যে আমাকে চা খাওয়া পয়সা দেবো না, সেগুলো ছিচকে চোরেরা বলে। কিন্তু যারা ডাকাতি করে তারা চায়ের দোকানে গিয়ে চায়ের দাম দেন। সুতরাং মুখ্যমন্ত্রী যদি বলে থাকে আমি যে চা খাই পয়সা দিয়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার, যে কোনো মানুষকেই পয়সা দিয়ে চা খেতে হবে। তাহলে কি ওর মনের মধ্যে প্রবণতা ছিল যে আমি ডাকাতি করলেও চায়ের দোকানে গিয়েও আমি পয়সা দেবো না? এই সমস্ত কথা বলে উনি নিজেকে অসম্মানিত করছেন, যদিও ওর কোনো সম্মান বোধ নেই। স্যার বারবার রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীদের নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে এবং তার ফলে অনেকেই এখন জেলেও রয়েছেন। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের হাতে 5টা আঙুল রয়েছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, এবং সরকার এবং আইন সবাই নিজের পথে চলবে। কি বলবেন এই বিষয়ে? এই দুর্নীতিটা তো উনি করিয়েছেন, আমি তো এই কথা ধারাবাহিকভাবে বলে আসছি যে এই দুর্নীতি কাণ্ডে তার মন্ত্রীরা ধরা পড়ছেন, নেতারা ধরা পড়ছেন, কর্মীরা ধরা পড়ছেন, আর উনি বলবেন আমি কিছু জানি না, অথচ ভোট চাইবার সময় গিয়ে বলেন আমি সব জায়গায়, আমাকেই আপনারা ভোট দিন। এইরকম দ্বিচারিতা, অসত্য কথা বলা, দুর্নীতি করাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা স্বভাবে পরিণত হয়েছে। স্যার ইডির হাতে কিন্তু ধরা এখনো পড়েনি শেখ শাহজাহান, অথচ তিনি অন্তরাল থেকেই নিজের জন্য আগাম জামিন চাইছেন। দেখুন, এটা প্রথম দিন থেকেই বলে আসছি যে শেখ শাহজাহান তৃণমূল এবং রাজ্য সরকারের প্রশাসনের ছত্রছায়ায় আছেন, সেই জন্য তিনি ধরা পড়েননি, ধরা পড়বেনও না। ওরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে একটা বোঝাপড়া করার ইডির সাথে বা কেন্দ্রের সাথে। সেই বোঝাপড়া হয়ে গেলে পরে দেখবেন শাহজাহান কোর্টে আত্মসমর্পণ করবে, সেই প্রক্রিয়াই চলছে, আর কিছু না। তা না হলে একজন আদালতের যাবার জন্য উকিলের বাড়ি যাচ্ছেন, উকিলের সঙ্গে পরামর্শ করছেন, উকিলকে ওকালতনামায় সই করাচ্ছেন, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না, এ একটা 7 বছরের শিশুও এটা গ্রহণ করবে না। স্যার এটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যেখানে বলছেন যে শাহজাহান যা করেছে তা অন্যায় করেছে, এবং সন্দেশখালির ঘটনা নিয়ে সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মুখ খুলেছেন তিনি বলছেন যে শেখ শাহজাহান কি করেছে, সেদিন তো যেদিনকে ঘটনাটা ঘটেছে শেখ শাহজাহান সেখানে ছিল বলেই তো আমার জানা নেই। কি বলবেন? ওদের কে কি বলছেন তার কোনো মূল্য নেই, প্রত্যেকেই প্রত্যেকের মতো কথা বলেন, শেষ পর্যন্ত বলেন আমাদের দিদি যা বলবেন তাই হবে। আজকে ওরা বলেছে শেখ শাহজাহান অন্যায় করেছে, কাল যদি দিদি বলেন শেখ শাহজাহান ঠিক করেছে তখন তিনি বলেন শেখ শাহজাহান ঠিক করেছেন। এটা আমরা দেখেছি, বালুর ক্ষেত্রেও দেখেছি। সুতরাং ওদের নেতাদের কারো কোনো বক্তব্যের গুরুত্ব নেই।